আজকে কত থেকে দেখবো? 14। 14 আমাদের, হ্যাঁ 14 নাম্বারটা দেখো সবাই। So you have been asked for your advice in selecting a portfolio of asset and have been given the following data. তো নিচে আমাদের তিনটা সাল দেওয়া আছে, তিনটা সালে তিন ধরনের অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেট এ বি সি। তো কোন অ্যাসেটে কতটুকু এক্সপেক্টেড রিটার্ন হয় সেগুলো দেওয়া আছে। এরপরে বলছে নো প্রবাবিলিটি হ্যাভ বিন সাপ্লাইড, ইউ ক্যান ক্রিয়েট টু পোর্টফোলিও অন কনসিস্টিং অফ অ্যাসেট এ অ্যান্ড বি। অর্থাৎ দুইটা পোর্টফোলিও আমাদের তৈরি করতে বলছে। প্রথমে বলছে যে এ আর বি নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করব, আরেকবার বলছে এ আর সি নিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করব। এবং পোর্টফোলিও যদি এটা বলে না দিত যে দুইটা পোর্টফোলিও তৈরি করো, তখন আমরা কি করতাম, এখানে যেহেতু তিনটা অ্যাসেটকে আমরা একত্রে একটা পোর্টফোলিও তৈরি করতাম। তো এখানে যেহেতু বলে দিছে যে দুইটা পোর্টফোলিও তৈরি করতে, দুইটা নিয়ে, অর্থাৎ পোর্টফোলিও তৈরি করতে হলে অবশ্যই একটার বেশি নিতে হবে। তো এখানে দুইটা নিচ্ছে, প্রথমে এ বি নিচ্ছে, পরে আবার এ সি নিচ্ছে, এবং ওয়েটটা কত হবে সেটা আবার বলে দিছে। ইনভেস্টিং ইকুয়াল প্রপোর্শন ইন ইচ অফ টু কম্পোনেন্ট অ্যাসেট, অর্থাৎ দুইটা অ্যাসেটই সমান পরিমাণ বিনিয়োগ করবে। অর্থাৎ মোট 100% টাকার মধ্যে 50% করে প্রত্যেকজনের ভাগে বলবে, যেহেতু দুইটা করে আমাদের অ্যাসেট নিয়ে কাজ করতে বলছে। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অ্যাসেট ওভার দ্য 3 পিরিয়ড। তিনটা পিরিয়ডে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কি করবো, আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করবো। প্রথমে অ্যাসেট এর রিটার্ন বের করবো, অ্যাসেট বি এর রিটার্ন করবো, আর অ্যাসেট সি এর এক্সপেক্টেড রিটার্ন বের করবো। তারপরে করবো কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ অ্যাসেট রিটার্ন। অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন তো দেওয়াই আছে, তাহলে আবার কেন বের করব? না, এগুলো প্রবাবিলিটি তোমারই করতে হবে। ইয়ারের ভিত্তিতে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এটা প্রতি বছরের দেওয়া, এটাকে একটা গড় রিটার্ন বের করবো, ঠিক আছে। তিনটা ইয়ারকে একত্রে নিয়ে করতে বলছে। এখানে প্রত্যেকটা অ্যাসেটের এক একটা ইন্ডিভিজুয়াল ইয়ারের দেওয়া, আমাদের বলতে তিনটাকে একত্রে নিয়ে কাজ করবে। অর্থাৎ তিনটা ইয়ারের গড় কত হয় সেটা বের করবো। তো কিভাবে পাবো, তিনটা যোগ করে, যেহেতু 3 বছর 3 দিয়ে আমরা ভাগ করবো। একইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করবো, আর লাস্টে আমরা কি করব, ওই যে পোর্টফোলিও তৈরি করতে বলছে যে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অফ টু পোর্টফোলিও, অর্থাৎ দুইটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, ঠিক আছে। এরকম অঙ্ক আমরা আগেও করে আসছি, কিন্তু ওইখানে ছিল প্রবাবিলিটি আর এখানে দেওয়া বছর, এই পার্থক্য। তো বছর থাকলে আমরা গত ক্লাসে শিখেছি বছর থাকলে কিভাবে কাজ করতে হয়, আজকে দেখি। কোশ্চেনটা আমরা একটু সাইডে লিখে নিই। ইয়ার দেওয়া 2010, 11, 12। অ্যাসেট এ রিটার্ন দেওয়া, বি এর রিটার্ন দেওয়া, সি এর রিটার্ন দেওয়া। এর রিটার্ন হলো, এগুলো সব পয়েন্টে দেওয়া, পয়েন্টই বসাবো। 14, 16, বি এর রিটার্ন 16, 14, 12, সি এর রিটার্ন 12, 14। এইগুলো দেওয়া আমাদের প্রথমে বের করতে বলছে এক্সপেক্টেড রিটার্ন। আমরা প্রথমেই এক্সপেক্টেড রিটার্ন অ্যাসেট এর বের করব। সূত্র হলো সবগুলো রিটার্ন যোগ করে বছর দিয়ে ভাগ, যেহেতু আমাদের বছরের মান দেওয়া, প্রবাবিলিটি নাই। অর্থাৎ 0.12 প্লাস 0.14 প্লাস 0.16 ডিভাইডেড বাই আমাদের এখানে আসবে 0.14। এটাকে এইভাবেও রাখা যায়, পার্সেন্টেজে প্রকাশ করা যায় ইচ্ছা হলে। চাইলে 0.14 লিখতে পারি, অথবা 14% লিখতে পারি। স্যার ফিনান্সে তো শুধু খালি সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত সূত্র কিভাবে মনে রাখবো? এটা পড়তে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড যেইটা, সেটার আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করবো। 12 3 দিয়ে ভাগ করব, যা হবে ওইটা ভাগ করলে 14 আসবে। হ্যাঁ, ক্যালকুলেট করে 14 আসবে, এটাও 14%। একইভাবে আমরা সি এরটা করবো।
এরটাও একই, খাতায় তুলতে থাকো। 12, 14, 16, এটাও 14 বের হবে। এমন সবগুলা মিলে গেছে অঙ্কে। হইলে বলো। স্যার সবগুলি কি সেম থাকে নাকি? হ্যাঁ, এই অঙ্কটায় সব রেজাল্ট একই আসছে। স্যার হয়েছে। স্যার শেষ। এরপরে কোশ্চেন হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করবো আমি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুই নম্বরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই হলো আমাদের অ্যান্সার, সূত্র। প্রথম রিটার্ন হলো 12, এক্সপেক্টেড রিটার্ন 14 হোল স্কয়ার। দ্বিতীয় রিটার্ন 14, এক্সপেক্টেড রিটার্ন 14 হোল স্কয়ার। তৃতীয় রিটার্ন 16, এক্সপেক্টেড রিটার্ন 14। এন কত? 3 বছর, 3 থেকে 1 বাদ যায়। স্যার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র তো সবসময় একই থাকে না স্যার, নাকি চেঞ্জ হয় কিছু কিছু? চেঞ্জ হয়। আগের হয় না? আগেরটা তো করছে প্রবাবিলিটি ছিল, আর এটা তো বছর দেওয়া। প্রবাবিলিটি গুণ হইতো আর বছর ভাগ হবে। একইভাবে বি আর সি করতে হবে। হ্যাঁ, আমি এদিকেই করি। সিগমা বি ষোলো মাইনাস 14 হোল স্কয়ার, 14 মাইনাস 14 হোল স্কয়ার, 16 মাইনাস 14 হোল স্কয়ার, 3 মাইনাস 1। একইভাবে সি এরটাও করতে হবে। এ বি সি তিনটা করো, তারপরে আমরা সামনে দেবো।
এই অঙ্কগুলো যারা ম্যানেজমেন্ট ওরা সেকেন্ড ইয়ারে করছে। চোদ্দ নাম্বার অঙ্ক। একটু ফাস্ট করো, কারণ এরপরে যে অঙ্কটা করবে একটু বড় ওইটা, তো ওইটা করতে করতে মনে আছে সে টাইম শেষ হয়ে যাবে 15 নাম্বার। আমি আর সি কিন্তু করলাম না, সিটা করে না একইভাবে। সিও ভাইয়া কিছুক্ষণ পর পর ডিস্টার্ব দেখেন, এর ছবি ওর ছবি দেখায় খালি। তুমি ওই পিন করো নাই, আমার ছবিতে যে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আর সরবে না। আমার ছবিতে যে ডাবল ক্লিক করো। স্যার ডাবল ক্লিক করলো? হ্যাঁ, তোমরা ওই পিন করার একটা অপশন আছে, তাহলে হয়তো অন্য জায়গায় আছে, একটু দেখো কোন জায়গায় পিন লেখা থাকে। স্যার অ্যান্সার গুলো অ্যান্সার ক্যালকুলেটর দেখো কত আসে। দেখে দিই, সবগুলোই 2% হবে, অর্থাৎ 0.008, একটা জিরো। সবগুলোর অ্যান্সার এখানেও সেমই বের হয়, 0.002 হয়, অর্থাৎ সরি অর্থাৎ 2%। এই সবগুলো সেমই আসে রেজাল্ট, কারণ আমাদের এক্সপেক্টেড রিটার্ন সেম, তো এই জন্য রেজাল্টও সবগুলো সেমই আসবে। জিরো এইট না 008, একটু দেখো তো ভিতরের মানটা। 0.8 আসা পসিবল। একটা ক্যালকুলেশন করো তাহলে হবে, কারণ বাকিগুলো একই আসবে। স্যার 0.3টা জিরো তারপরে 8। 3টা জিরো, হ্যাঁ আমি ওইটাই ভাবতেছিলাম। তো এইভাবে এবিসি তিনোটা একই রেজাল্ট আসবে এই অঙ্কে, এক্সপেক্টেড রিটার্ন সেম হওয়ার কারণে, আর প্রত্যেকটা ভ্যালু প্রায় কাছাকাছি থাকার কারণে। সিটাও তোমরা করে নিও, আমরা এখন এটার যে লাস্ট রিকোয়ারমেন্ট, সি নাম্বার রিকোয়ারমেন্ট, সেটা দেখব। 14 নাম্বার অঙ্কের 3 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা আমরা আগে করে আসছি। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও? এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, তো এটা দুইটা করতে বলছে। একবার আমরা দেখব ফর অ্যাসেট এ এন্ড বি। প্রথমে অ্যাসেট এ আর বি এর আমরা এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও তৈরি করব। সূত্র ছিল প্রত্যেকটা এক্সপেক্টেড রিটার্নের সাথে ওয়েট গুণ দিতে হয়। তো আমাদের এক্সপেক্টেড রিটার্ন প্রথমটা বের করছি 14, পরেরটাও 14 বের করছি। 14 ওয়েট বলে দিছি ইকুয়াল ওয়েট, অর্থাৎ দুইটা স্টক নিয়ে কাজ করতেছে, এই জন্য সেটা কি আমরা লেখা স্যার? ফর অ্যাসেট এন্ড বি না? হ্যাঁ হ্যাঁ দুইটা অ্যাসেট এ আর বি নিয়ে একবার করতে বলছে, এ আর সি নিয়ে একবার করতে বলছে। তো ওয়েটটা কিভাবে পেলাম? ওই প্রশ্নের মধ্যে বলে দিছে যে দুইটা স্টকে সমান বিনিয়োগ করে। তো সমান মানে কি 50% 50% করে বিনিয়োগ করে, যেহেতু টাকা তারা বলে দেয় না, এই জন্য আমাদের 100% ধরে ওইটাকে দুই ভাগ করতে হবে। সেকেন্ড যে এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম সেটা ছিল 14, 50% দিয়ে গুণ করলে এখানেও ওই 14ই আসবে,
আবার অ্যাসেট ফর অ্যাসেট এ এন্ড সি, এ আর সি একটা কথা। এ হচ্ছে 14, এখানেও একই আসবে কারণ আমাদের তো রেজাল্ট সবারই এক বের হয়েছে। স্যার এই যে পি লেখেন কে? ইআরপি কি হচ্ছে? পোর্টফোলিও দেখে না? হ্যাঁ হ্যাঁ, এই হলো আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টের প্রথম পার্ট। আরেকটা পার্ট আছে না, এই একটাই চাইছে, শুধু রিটার্নটা চাইছে, পোর্টফোলিও রিটার্ন, রিস্ক চাই নাই। এই হলো আমাদের 14 নাম্বার অঙ্ক। শেষ হলে বলবা, আমি 15 নাম্বারে যাব। ভাইয়া ওয়েটটা একটু বুঝে দেন তো। আমাদের দুইটা স্টক, ওয়েট বলছি ইকুয়াল ওয়েট, অর্থাৎ 1 টাকাকে আমি 2 ভাগ করব। ও বোর্ডে পয়েন্ট গুলা বোঝা যায় না, ক্লিয়ার না, একটু বলার দরকার ছিল তো, কিন্তু মাত্র খেয়াল। হ্যাঁ স্যার, বোঝা যায় না, আমি তো গত 2 ক্লাস 3 ক্লাস ধরে বলতেছি তো। তারপরে তো আমি ঠিক করতাম, আজকে ভুলে গেছি, মাত্র ওই স্ক্রিনে দেখতেছি যে পয়েন্ট গুলা স্পষ্ট। আচ্ছা, পরের গুলো ঠিকঠাক বাড়াই দিতে হবে, কারণ এটা রেকর্ডিং হলে ওই এইরকমই আসে, পরে তো সবাই মান ভুল বসায় দিবে। শেষ হলে বলবা, আমি পড়ানো করবো। শেষ হয়েছে। হ্যাঁ ভাইয়া শেষ। স্যার ফর অ্যাসেট স্যার বিসি আর একটু হ্যাঁ না, বিসি চাই নাই তো, আমার কাছে এবি চাইছে আর হলো এসি চাইছে। বিসি চাইলে বিসি করতাম, বিসি তো চাই না আমার কাছে। তো আমরা এখন পরের অঙ্কে যাই। 15 নাম্বার অঙ্ক। 15 নাম্বার অঙ্কটা দেখি, এখানেও বছর দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 5 ইয়ার আর অ্যাজ ফলো। 5টা ইয়ারের নিচে আমাদের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া, একবার স্টক এর আবার কি স্টক বি এর। তারপরে আমাদের বলছে কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এ বি, তারপরে চাইছে কোরিলেশন, তারপরে চাইছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স, এরপরে চাইছে পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মেন কথা এই অঙ্কটার মধ্যে সব কিছুই চাইছে, ঠিক আছে, এ টু জেড সব জিনিসই চাইছে। এগুলো সব কিছু করার জন্য প্রথমে আমাদের অবশ্যই এক্সপেক্টেড রিটার্ন লাগবে। এক্সপেক্টেড রিটার্ন কিন্তু এই অঙ্কের মধ্যে চায় না, কিন্তু ওইটা ছাড়া কোনো রিকোয়ারমেন্টে আমরা কমপ্লিট করতে পারবো না। তো আমাদের ফার্স্ট কাজ কি হবে, এক্সপেক্টেড রিটার্ন বের করা। কিভাবে করবো, এই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করবো। আবার বি এর ক্ষেত্রেও সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করবো। তো এখন প্রশ্ন হলো, আমি কোভেরিয়েন্স কিভাবে তৈরি করবো? কোভেরিয়েন্সের সূত্র আমরা বলছিলাম 3টা। একটা হলো কোরিলেশনের মান থাকলে একরকম হয়, এরপরে যদি প্রবাবিলিটি থাকে তাহলে আরেক রকম হয়, আর যদি বছর দেওয়া থাকে তাহলে আরেক রকম। তো বছর দেওয়া থাকলে যেই সূত্রটা, ওই সূত্রটা একটু দেখে আসি, কারণ আমার অঙ্কে বছর দেওয়া। এই যে কোভেরিয়েন্সের 3টা সূত্র ছিল, তা আমি চাইলে এটা ইউজ করতে পারবো না, কারণ কোরিলেশনের মান নাই, কোরিলেশনের মান উল্টা আরো বের করতে বলছে আমার। কোরিলেশন আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলবো, এটা হলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে। তার আগে আমাদের লাগবে কি, কোভেরিয়েন্স। তো কোভেরিয়েন্স বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 2 নাম্বার যে সূত্রটা, এটা ইউজ করতে হবে, কারণ বছর দেওয়া। তার মানে এই এক্স আর এক্স বার দ্বারা আমি কি বুঝাইতেছি, এক্স হলো প্রত্যেকটা রিটার্নকে বুঝাইতেছি, এখানে আমরা আর দিয়ে আর ইউজ করেই কাজ করব, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমরা এখানে আর ইউজ করব। আর এখানে এক্স বার মানে গড় আয়, অর্থাৎ ওই যে এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে, মেন মান থেকে গড় আয় বাদ দিয়ে এরকম ভাবে কি করব, যত আমাদের যেহেতু 5 বছর, 5 বছরে 5টা মান বের হবে এখানে, ঠিক আছে, 5টা মান বের হবে, ওই 5টা মানের সাথে আবার ওই যে স্টক যে বি, ওই বি এর যেই পার্থক্যগুলো ওইগুলো গুণ করবো। এই সবগুলো কাজ আমাদের করার জন্য, সহজভাবে করার জন্য আমাদের কি করব, একটা
একটা ছক তৈরি করবো, ওই ছকের মধ্যে এই সবগুলো রেডি করে খালি এই সূত্রের মধ্যে মানটা বসাই দেবো। ঠিক আছে, সূত্রের মধ্যে ঝামেলায় যাব না। আমরা কি করব, একটা ছক তৈরি করব, ওই ছকের যে যোগফলটা হবে ওই যোগফলটা আমরা জাস্ট খালি এই সূত্রের মধ্যে বসাই দেবো। এই হলো আমাদের প্রথম সূত্র, মানে প্রথম কাজটা হবে এটা। দ্বিতীয় কাজ হবে কি বের করবো আমরা, কোরিলেশন চাইছে। 3 নাম্বারে চাইছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাত্র শিখাইছি, যে বছর থাকলে এই যে 6 নাম্বার সূত্র হয়। ঠিক আছে, আর ভেরিয়েন্স চাইছে। ভেরিয়েন্স কিভাবে পাবো, এই যে এখানে যে রেজাল্টটা বের হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালুকে আমরা স্কোয়ার করে দিলে ভেরিয়েন্স বের হবে। অর্থাৎ এখানে যে রেজাল্টটা বের হবে ওইটাকে আমরা স্কোয়ার করলেই ভেরিয়েন্স বের হয়ে যাবে। এরপরে দিচ্ছি পোর্টফোলিও রিটার্ন আর পোর্টফোলিও রিস্ক, এটাও আমরা এই মাত্র শিখছি কিভাবে বের করতে হবে। আমাদের জন্য নতুন বলতে গেলে এই একটাই, এই কোভেরিয়েন্সটা, এই এখনো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি নাই, আজকে এটা অ্যাপ্লাই করি। আমরা ভরে যাই। কোশ্চেনটা আমরা একটু সাইডে লিখে নিই। কোশ্চেন নাম্বার 15। প্রথমে বছর দেওয়া ছিল, স্টক এ দেওয়া, স্টক বি দেওয়া। প্রথম বছরে হলো 8, 4, এগুলো সব পার্সেন্টেজ। দ্বিতীয় বছর 3, 5, এগুলো সব পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ শো করলাম আমরা জায়গা কিন্তু। 3 নাম্বারে 16, 10। 4 নাম্বার বছর -2, -2। 5 নাম্বার বছর 10 আর 8। এই ইনফরমেশন গুলো কোশ্চেন দেওয়া। এখান থেকে আমরা আগেই বলছিলাম যে এক্সপেক্টেড রিটার্ন ছাড়া কিছু করা যাবে না। তার আগে আমরা ছকটা করব। ছকটা একটু দেখে নিই। যা যোগ বিয়োগের কাজ সব ছকের মধ্যে করে ফেলো। প্রথমে আমরা দুইটা ভাগ করব, স্টক এ একটা ভাগ করবো আর স্টক বি তে ভাগ করবো। স্টক এ তে আমরা কি কি বসাবো, প্রথমে বসাবো রিটার্ন গুলো, তার থেকে বাদ দিব হলো এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন আমরা নিচে করব, এই দুটার বিয়োগফল লাগবে, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড। আবার এই দুটার আমরা ছক করছি কেন হ্যাঁ স্যার, ছক করছি কেন? আমি তো বললামই যে এই অঙ্কটা কোভেরিয়েন্স করার জন্য আমাদের যেই ফর্মুলাটা আছে ওই ফর্মুলায় যদি সূত্রের মধ্যে মান বসাই করি তাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য ওই সূত্রের যে রেজাল্টটা লাগবে, আমার উপরে যেই সূত্রটা হলো এরকম ছিল, সিওভি ইজ ইকুয়াল টু, আমরা আর ইউজ করি কাজ করি, আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এর সাথে এটা হলো এর স্টক এর আর হলো স্টক বি ভাগ করতে হবে এন দ্বারা। তো এইখানে আমরা আমাদের মান কিন্তু অনেক বের হবে, কারণ আমাদের 5টা বছরের রিটার্ন দেওয়া। অর্থাৎ একবার 8-এর থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, 3-এর থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, 16 থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, -2 থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, সব বাদ দিয়ে আমাদের আবার কি করতে হবে, এই ওয়াইডটাও বসাইতে হবে। একসাথে এতগুলো একটা লাইনে করতে গেলে প্রবলেম হবে, এই জন্য ওটা ছকে করতেছি। এই কাজ করলাম। আরেকটা কাজ আমরা এখানে বাড়তি করে রাখবো, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনে কাজে আসবে। এই সূত্রের মধ্যে আর ওই ভ্যালু করতে হবে না, আলাদা আলাদা মান বসাইতে হবে না, এখানে জাস্ট যোগফল বের করবো, ওই যোগফলটা নিয়ে বসাই দিলে কাজটা ইজি হয়ে যাবে। আমরা কি করবো, এটা স্কোয়ার করবো। এই হলো এর কাজ। আবার ঠিক একইভাবে বি এর কাজ, স্টক বি। স্টক বি এর রিটার্ন গুলো বসাবো, এক্সপেক্টেড রিটার্ন বসাবো, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব। আমার তো জায়গা হবে না, তার আগে আমি একটু কোশ্চেনটা এখানে করে নিই। এখানে এই অঙ্কটা পয়েন্টে করতে হবে, হ্যাঁ, পয়েন্টে না করলে ভুল হবে। এটা কেন ভুল হবে এটা বলতেছি। 0.03, পয়েন্ট 16, পয়েন্ট -0.02, সর্বশেষ হলো 10%।
ক্লাস শুরু হয়েছে 10টায়, 10:30টায় হয়ে গেল। আচ্ছা, রিটার্ন বি অর্থাৎ 4%, 5%, 10%, -2 আর হলো 8। স্যার 4 নম্বর ঘরের উপরে হেডিং কি লিখছেন বোঝা যায় না। 4 নাম্বার ঘরের আড়াই আড়াই আড়াইয়ের পরে কি? মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আচ্ছা, এগুলো তুলে ফেলছি, এগুলো কাজে আসতেছে না, এটা মুছতে। রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে হোল স্কয়ার করব। সর্বশেষ ঘর, এই যে সূত্রের মধ্যে কি লাগবে, এই দুইটার গুণফল লাগবে, অর্থাৎ এই ঘরের মান আর এই ঘরের মানের গুণফল করলে যোগ করব। আমরা লিখবো এইভাবে, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হলো এ, তার সাথে গুণ করব বি এরটা। এই ঘরটা এখন ফিল আপ করবো। এই টেবিলের নাম দেব টেবিল ফর ক্যালকুলেশন অফ কোভ্যারিয়েন্স। টেবিল আমরা কি বলছিলাম, এক্সপেক্টেড রিটার্ন ছাড়া কোনো রিকোয়ারমেন্টে আগানো যাবে না, এই জন্য আমরা আগে কি করব, এক্সপেক্টেড রিটার্ন নিচে বের করে নিব। তার আগে এটা যোগ করি। হ্যাঁ, এক্সপেক্টেড রিটার্ন নিয়ম কি, সব যোগফলকে বছর দিয়ে ভাগ, সবগুলো যোগ করলে সামেশন আরআই কত আসতেছে, আর এখানে সামেশন আরআই কত আসতেছে। তো সবগুলোকে যোগ করলে কি বললেন? সব যোগ করে বছর দিয়ে ভাগ হ্যাঁ। করব। বছর কই? ওই যে 5 বছর অঙ্ক। ও আচ্ছা, 35 আসে। হ্যাঁ, আর ওইটা আসবে 25। এটা তো টোটাল আয় না, এটাকে গড় আয় কনভার্ট করবো, যেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি। এক্সপেক্টেড রিটার্ন এ 0.35 ভাগ করবো 5 বছর দিয়ে, 0.07 আনবো। এক্সপেক্টেড রিটার্ন বি বের করবো, রিটার্ন থেকে রিটার্ন ভাগ এক্সপেক্টেড 25 5 0.5। এই এক্সপেক্টেড রিটার্ন বলে এখানে বসাই দিব। 0.07 সবার ঘরে বলবে, 0.07 0.07, এখানে 0.05 0.05। ভাই লেখাটা একটু বড় করে দেখা যায় না ভাই। বোর্ডে তো জায়গা হবে না, এইটাই মুছে মুছে করতে হবে, এই পরের যে রিকোয়ারমেন্ট গুলোতে যাবো। 05। স্যার পরে মুছছেন, আগে তুইলা নেই। হ্যাঁ, ঘর কমপ্লিট না হলে তো কিছু করা যাবে না, ঘরটাকে শেষ লেখা করতে এত ক্লিয়ার আছে তারপরে বোঝা যায় না কি ওই তো বোঝা যায়। এক একজনের ওই নেটের প্রবলেমের কারণে এক এক রকম ডেলিভারি হয়। আচ্ছা, এটা বিয়োগ করলে 0.001 হবে, 001 না 01 হবে। এটা বিয়োগ করলে -0.04 হবে, এটা বিয়োগ করলে -0.09 হবে, এটা বিয়োগ করলে এটা প্লাসই হবে, এটা মাইনাস হবে 09। তারপর লাস্টেরটা 0.03 149,901। ঠিক আছে স্যার ওটা দেখি -0.2 লিখছেন, ওই ওই যে আড়াইতে, হ্যাঁ, স্টক হ্যাঁ, বি এর আড়াইতে।
হ্যাঁ -0.02 2%কে ভাঙলে 0.02 হয়, মাইনাস ছিল এই জন্য মাইনাস আগে দিচ্ছি। এখন এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করলে 0.001 হবে, এটা স্কোয়ার করলে 0.0016 হবে, এটা স্কোয়ার করলে 0.0081 হবে, 0.0081, এটা আসবে 0.0009, এটা একটা শূন্য বাড়বে। এগুলা হিসাব করতে ক্যালকুলেটর লাগে না, হ্যাঁ মুখেই করা যায়। সিস্টেমটা দেখাই দিছি কেমন, এই খেয়াল করো এইখানে 0.01 এর সাথে আবার তুমি 0.01 গুণ করবে নাকি, স্কোয়ার মানে কি একই ভ্যালু দুইবার গুণ করবে। এই দিকে দেখো খেয়াল করে, এরকম ভাবে সময় বাঁচবে, কিন্তু আবার ভুল করে ফেলো না, হ্যাঁ যদি পারো তাইলে কোনো সমস্যা নাই। এই দেখো এখানে দশমিকের পর 2 ডিজিট, এখানে দশমিকের পর 2 ডিজিট, অর্থাৎ দশমিকের পর টোটাল 4 ডিজিট হইতে হবে। তাহলে একের সাথে এক যদি আমি গুণ করি তাহলে 1, আর এখানে টোটাল 4টা হওয়ার জন্য আর কয়টা লাগবে, 3টা শূন্য লাগবে। একইভাবে আর একটা দেখাই, এই মনে করো এইটা না, তো মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হবে, যেটা মাইনাস এখানে আনলাম না, এখানে কত 4 4 16, তাহলে আমি আগে 16 বসাই, আর দুইটা 4টা ডিজিট, এই জন্য আমাদের 4টা ডিজিট। এগুলো হলো শর্টকাট। স্যার আমরা পরীক্ষার সময় 1 যোগ 1 2 কিনা এটা কনফার্ম হয়ে লেখার জন্য ক্যালকুলেটর ইউজ করি, আর আপনার মনে হয় এই বড় সংখ্যা আমরা আশে করে লিখি? শিখতে হবে, এগুলা তোমার জব পরীক্ষায় কাজে লাগবে। বিশাল বড় একটা গুণ দিয়ে দিবে, তোমার তো ক্যালকুলেটর থাকবে না, তুমি নর্মাল গুণই দিতে পারবে না, আর পয়েন্টের গুণ দিতে পারবা, এই জন্য শিখতে হবে এগুলা। ক্যালকুলেটর দিব না কেন? না জব পরীক্ষায় ক্যালকুলেটর এলাও না। হ্যাঁ যার ক্যালকুলেশনের ক্ষমতা বেশি সে ম্যাথ একটু স্যার পাস দশমিক করতে বোঝা পারে। যায় না, ওই যে আড়াই তে স্টকের আড়াই মাইনাস ই আর আড়াই মাইনাস ই আর। স্যার অন্ধকার হয়ে গেছে। ওয়েট করে আসবো। কারেন্ট গেছে গা। না নেটের প্রবলেম হলে এমন হয়, কারো যদি নেটের সমস্যা হয় বুঝতে হবে। মজা করলাম। আচ্ছা, একটু ফাস্ট করো। একইভাবে আমরা এটা করি, এটা বিয়োগ করলে 0.0, এটা মেবি -0.01, এরপরে এটা 0, এটা 0.05, এটা -0.07, এটা 0.03, ঠিক আছে 10573, হ্যাঁ ঠিক আছে। 0.0001, 0.0025, ভবিষ্যৎটাই সমস্যা এটা। 49, 0.0009। এরপরে আমাদের ওই যে এই ঘরটা আর এই ঘরটা গুণ করতে হবে, এই যে লেখা আছে কার সাথে কার গুণ দিতে হবে, 0. এর সাথে এইটা না, তার মানে 0.0001, অর্থাৎ 0 5 45, 0.0045, 7 আর 9, 63, 3, 9, 9, 3, 45, 1, ঠিক আছে। এখন যোগ করব, এই যে এই ঘরটার যোগ করব, এটা করব আর এটা করব। এটা যোগ করলে আসবে 0.0188, এটা যোগ করলে আসবে 0.0084, আর এটা যোগ করলে আসবে 0.0116।
এই হলো ছকের মধ্যে আমরা সব করে ফেলছি। এখন খালি সূত্রের মধ্যে নিয়ে নিয়ে এই যোগফলগুলো বসাই দিলে কাজ শেষ। ওই ছকটা করতে একটু সময় লাগবে, এছাড়া বাকি কাজটা আগাইতে সময় লাগে না। সবাই ভালো মতো ছকটা তোলো, পয়েন্টের এদিক সেদিক হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। কেন পয়েন্টে নিয়েছিলাম সেটাও বলে নেই। এই যে এইখানে আমরা যখন কোভেরিয়েন্স করতে যাই, আমরা বলছিলাম অঙ্কে যদি কোভেরিয়েন্সের কাজ করতে হয় তখন আমাদের সবসময় পয়েন্ট ভেঙাই করব। কারণ হলো কি, তুমি যদি এইখানে যেই রেজাল্টটা ছিল এই রেজাল্টের সাথে এই রেজাল্টটার গুণ দিয়ে আমরা বসাইছি না, সাপোজ মনে করো এরকম থাকতো যে এটা তো 8% ছিল না, 8 লিখলাম, 8-এর থেকে আমি কত বাদ দিলাম, 7 বাদ দিলাম, বাদ দিলে থাকতেছে 1%। আর এইখানে ছিল হচ্ছে 4 আর 5%, 4 থেকে 5 বাদ দিলে -1 আসতেছে, ঠিক আছে। তো আমার এই 1-এর সাথে কি গুণ দিব, এই 1-এর যদি গুণ দেই, দুইটা 1 যদি গুণ দেই তাহলে কিন্তু 100 সহ মান, দুইটা 100 মান গুণ দেওয়ার কারণে 1000 হয়ে যাইতেছে কিন্তু জিনিসটা, ঠিক আছে। অর্থাৎ 1 অক্ষে 1, 1 আর এইটা কি সেম হলো? সেম হলো না কিন্তু, ঠিক আছে। যখন দুইটা রিটার্নের মান গুণ দিতে যাব অবশ্যই এটা পয়েন্টে নিয়ে কাজ করতে হবে, মানে কিন্তু ভুল হয়ে যাবে। দুইটা রিটার্ন, হ্যাঁ, অর্থাৎ এইখানে একটা রিটার্নের কাজ করা আছে, আবার এখানেও রিটার্নের একটা ভ্যালু আছে। এই জন্য আমরা কি করব, যে যখন দুইটা রিটার্ন একত্রে গুণ করব বা দুইটা রিটার্নের ব্যবধান এক্সপেক্টেড রিটার্নের যে এইটা ডিসটেন্সটা দিয়ে গুণ করব, তখন আমরা পয়েন্টে কাজ করব। তুমি এটা করতে পারো যে যদি ওয়েট, আমরা বলছিলাম শুধু ওয়েট আর প্রবাবিলিটির ক্ষেত্রে তুমি ওটা পয়েন্টেও রাখতে পারো, আবার এইভাবেও রাখতে পারো, অর্থাৎ 8ও রাখতে পারো অথবা 0.08ও রাখতে পারো, তখন সমস্যা নাই। যদি অঙ্কে এর সাথে কাজ করো, অর্থাৎ এর সাথে এই ভ্যালুগুলো গুণ করো। কিন্তু যখন দুইটা রিটার্ন, ঠিক আছে, দুইটা রিটার্ন গুণ দিব, অথবা দুইটাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুণ করব, অথবা আমরা যদি এই আর কি হইতে পারে, হ্যাঁ, দুইটা রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্নের পার্থক্য যদি গুণ করতে যাই, ঠিক আছে, রিটার্ন এক্সপেক্টেড, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এগুলো পয়েন্টে লিখতে হবে, নাহলে রেজাল্টটা মেনটা আসবে না। মেনটা আনা যাবে কিভাবে, ওইটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, ঝামেলা আছে, দরকার নেই ঝামেলা দেওয়ার। শেষ করো। স্যার শেষ। আসলে আমি সাইডে কোভেরিয়েন্সটা করি। রিকোয়ারমেন্ট একে যেটা চাইছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট কোভেরিয়েন্স, সূত্রটা ছিল সামেশন রিটার্ন, প্রথম স্টকের রিটার্নের সাথে দ্বিতীয় স্টকের রিটার্নের গুণফল এর যেই, ভাইয়া আমার নেটে সমস্যা ছিল, সেজন্য অঙ্কটা করতে পারিনি, একটু দেখতেছি না তো মাথার জন্য। আচ্ছা একটু এটা আমি সূত্রটা লিখে সরে যাব, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি ডিভাইডেড বাই এন, অর্থাৎ এইটার টোটালটা আমরা যে বের করে রাখছি, এইটার সাথে এটা গুণ করে যোগ করছি না, তার মানে এই টোটাল ভ্যালুটা হলো এই যে 0.0116, এবং অঙ্ক বছর ছিল হলো 5, ভাগ করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার। আমরা বলছিলাম এই ভ্যালুটাকে তুমি চাইলে পয়েন্টেও রাখতে পারো বা 100 গুণ দিয়ে পার্সেন্টেজে লিখতে পারবে, এটা বাধ্যতামূলক না যে কিভাবে রাখতে। এগুলো ফার্স্ট রিকোয়ারমেন্টের অ্যান্সার ছিল। এই পুরোটা শেষ হলে মুছতে হবে, না মুছে বাকিগুলো করা যাবে না। ভাইয়া স্ট্রোক বি এর ইয়ার ভুল হয়েছে না? 0.08 আসে তো। বিয়ের স্ট্রোক বি। বিয়ের এটা, হুম, এই যে এটা, এটা হ্যাঁ 0.08 আসে তো স্ট্রোক বি এর ইয়ার। না না 0.04 আসবে, তুমি ওই যে মাইনাস করো না, না সব যোগ করতে 25, 25 কে 5 দ্বারা ভাগ করলে তো 5ই হবে, 8 হবে কি 25 না, টোটাল যোগফল বছর তো 5টা, 0.05 এটা আসবে। হ্যাঁ স্যার 0.05। বোঝাই তো যাইতেছে, এটার যোগফল যদি 25 হয় 5 দিয়ে ভাগ করলে তো 0.05 আসবে। শেষ করো।
স্যার আমাদের মার্কেটিং এর জন্য চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট? আসবে, সবারই আসে এখান থেকে। যদি লাখ খারাপ হয় তাহলে আসবে না, যেমন গত ম্যানেজমেন্টের 1 মার্কও আসে না এখান থেকে। হ্যাঁ, এটা মানে কোশ্চেন, এবার মেবি মার্কেটিং এর হবে। না কোশ্চেন পুরো উল্টা পাল্টা করে ফেলছে গতবার। ক্যাপিটাল বাজেট থেকে অঙ্ক দেয় নাই, রিস্ক এন্ড রিটার্ন থেকে দেয় নাই, যেগুলা ফিনান্সের বেসিক মানে না দিলে এই কোশ্চেনই হবে না, ওই দুইটা কোশ্চেন থেকেই কোনো কোশ্চেনই করে নাই। দিয়ে রাখছে যেগুলো আসেই না, খুব কম, ওইগুলা থেকে সব দিয়ে রাখছে। আর এবার তো পুরো দুনিয়ায় উল্টা পাল্টা, না জানি কোশ্চেন কি করে। স্টক এ পুরো তুলছো, তুললে এই টাইমে মুছলে হবে, কাজ চালানো যাবে। স্টক এ টাইমে মুছে দেই, পুরো অঙ্ক শেষ করে বয়ে রয়েছে। তারা সেশনে বি ওই পাশে তুলতে থাকবে। আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, 2 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল কোরিলেশন বের করা। যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সূত্র হলো কোভেরিয়েন্স কে সিগমা এ এবং সিগমা বি দ্বারা ভাগ করতে হবে। কোভেরিয়েন্স বের করছি 0.00232। এখন এইটা তো নাই, কারণ ওইটা ওই যে 3 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে, 3 নাম্বার না করে 2 নাম্বার করা যাবে না, এই জন্য এটা আমরা খালি রাখবো। ঠিক আছে, 3 নাম্বারের যে অ্যান্সার ওই দুটো এখানে বসে আর ভাগ করলে এটা রেজাল্ট বের হয়ে যাবে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। 3 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ভেরিয়েন্স বের করা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রথমে এরটা করব, সূত্র সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 রুট হবে। তো আমরা কিন্তু অলরেডি যোগ করে রাখছি, এই যে ওই মুছে ফেলছি না, হ্যাঁ 0.0188 বের করে রাখছিলাম, 5 মাইনাস 1 বিয়োগ করে রুট করে দিলে ব্যাক করছি, মুছে ফেলেন। 0.0686, এটাকে পার্সেন্টেজে লিখলে হবে 6.86%। এটা হলো এর। একইভাবে বি এরটা করি, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একই সূত্রই হবে। এটা হলো 0.0084, এখানে আসবে 0.0458, অর্থাৎ 4.58। যেহেতু এটা পয়েন্টের মান, এখানে আমাদের পয়েন্টের মান বসাইতে হবে। এই যে এটা 0.0686 আর এখানে 0.0458, এখন এটা হয়ে যাবে। এরপরে চাইছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স অফ এ, ভেরিয়েন্স সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে পাবো? সিগমার যে রেজাল্টটা ছিল, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান, এটাকে আমরা স্কয়ার করে দিব। এটা নিলে হবে ডিরেক্ট 6.86 কে স্কয়ার করে দিলে হবে। এটা হলো 4.58, স্কয়ার করে দিলেই হয়ে যাবে। আমাদের আর
একটা রিকোয়ারমেন্ট বাকি আমাদের। সেটা হলো পোর্টফোলিও রিটার্ন আর পোর্টফোলিও রিস্ক। স্যার সিগমা বি এর ওই যে অ্যানসারটা দশমিক বোঝা যায় পার্সেন্টেজে থাকে। এটা হলো 4 নাম্বার রিকোয়ারমেন্ট, পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্নের সূত্র ইআরপি আই প্রথম এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম আমরা 7%। ওয়েটটা বলে দিছিল ইকুয়াল ওয়েট, হ্যাঁ, যেহেতু দুইটাই স্টক এই জন্য আমরা না সরি ওয়েট দিয়ে দিছি প্রশ্নে 70% আর 30%। 70% আর 30% কোশ্চেনে দেওয়া আছে ওয়েটের মান। চৌষট্টি। স্যার কোরিলেশনের মান কি পার্সেন্টেজে লিখতে না, হবে? কোরিলেশন সবসময় পয়েন্টে। এটা কত হয়েছে? 0.74। 0.74 পার্সেন্টেজ হলে 74%। কোরিলেশন কোনো সময় পার্সেন্টেজে হয় না, এটা হলো এস পয়েন্টই হয়। আমি তো বলেইছি গত ক্লাসগুলো তো বলছি যে এটার সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন -1। আচ্ছা এইখানে যে বের হলো 0.064, হ্যাঁ, এটাকে গুণ করলে এরকম বের হয়? এটা তো গুণ করলে বের হচ্ছে 4.9 প্লাস 1.5, তারপরে দুটো যোগ কোনটা করলে কোনটা এই যে কোনটা? পোর্টফোলিও রিটার্ন, হ্যাঁ, পোর্টফোলিও রিটার্ন পোর্টফোলিও রিটার্ন। হ্যাঁ, রিটার্ন সাইডে ও সরি সরি, এটা তো আমরা তো পার্সেন্টেজ 100 সহ মান নিছি না, তাহলে তার ডাইরেক্ট এটাই হবে 6 কত। 6.4%। হ্যাঁ, মানে আমার তার পয়েন্টে নেই রিটার্নটা, পয়েন্টে নিলে ওই রকম হইতো। একটা জিনিসই মাথায় রাখবা তুমি, এইটা দিয়ে উদাহরণ দেই যে এটা যেহেতু তুমি পয়েন্টে লিখছো তার মানে এটাও পয়েন্টে লিখতে হবে। এটা যদি পার্সেন্টেজে লেখো তাহলে এটাও পার্সেন্টেজে লিখতে হবে। দুইটা মান আমাদের একই ইয়েতে রাখতে হবে, একই ফরম্যাটে রাখতে হবে। তুমি মনে করো উপরে লিখলা কোরিলেশনটা কি বলে সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন -1, তুমি মনে করো এটা লিখলা এইভাবে, নিচেরটা লিখলা 6.86 ইন্টু 4.5, তাহলে কিন্তু ভুলে যাবে, ম্যাচ হলো না। তো দুইটা এককের মিল হলো না, মানে একটা হলো দশমিকে আর একটা হলো 100 যুক্ত মান, তাহলে তো হবে না। আরেকটা রিকোয়ারমেন্ট মানে এটারই আরেকটা পার্ট আছে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্যার আর মুইছেন না। যেগুলো আগে লেখছে ওগুলো বুঝছে, তারপরে ওইগুলো হয়েছে। ওই 4-এর সেকেন্ড পার্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও। সিগমা পি। ভাই ভেরিয়েন্সের রেজাল্টটা ভাই 47.05 আসছে ভাই, আর এখানে 0.0047 দেওয়া আছে। ভেরিয়েন্স ভালো করে হিসাব করো তোমার। জাস্ট তো স্কয়ার করতে বলছি, স্কয়ার দিতে পারো, ও স্কয়ার হ্যাঁ, করলে রেজাল্ট
আর ঠিক আছে, ওইটা 47 তুমি ওই এই আমাদের ওই অ্যান্সারে ওই 100 বর্জিত মানটা শো করা হয়েছে, তুমি ওটা 100 দিয়ে গুণ করে যাও, ওইটাই লিখবে। হ্যাঁ, তুমি যদি 100 দিয়ে গুণ করে হ্যাঁ, দিব। না আমরা তো ডিরেক্ট ভাঙা মান বসাই না, আমরা কি করছি 100 সহ মানটা বসাইছি না, 6.86, যেটা আসবে ওইটাই লিখবে অ্যান্সারে। আমাদের অ্যান্সারে বলতেছি যে ওই যে শীটের সাথে শীটে যে অ্যান্সারটা তো ওইখানে 100 গুণ করে বসানো হয় নাই, 100 গুণ ছাড়া রেজাল্টটা বসানো হয়েছে। দুই ভাবে দেখা যায় রেজাল্টটা, 100 গুণ ছাড়া আর একবার 100 গুণ দিয়েও দেখা যায়, দুইটাই রাইট। তো সেটা ডিপেন্ড করতেছে তোমার কোশ্চেনের পার্সেন্টেজ যুক্ত মান দেওয়া নাকি পার্সেন্টেজ ছাড়া মান দেওয়া। কিন্তু যেমন ভাই 100 যদি গুণ করি মানে এটার সাথে- কোশ্চেনের যে এটার সাথে- আনসারটার সাথে, এটার সাথে তুমি তাহলে একটু কিন্তু করবা না। 0.47 বের হবে। হুম। ঠিক আছে, আর এখানে আমার বের হচ্ছে 47 পয়েন্ট মানে 0 এরকম বের হচ্ছে। দেখাইতেছি, সেটা হলো এইটার ইটা কত ছিল, 0.0686 ছিল। হ্যাঁ, এটার স্কোয়ার করছে, স্কোয়ার করলে দেখো কত হয়। জিরো পয়েন্ট 0.0047 0047, এটাকে 100 দিয়ে গুণ দিবা। ও অ্যান্সারে, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সারে ভুল আছে এখানে, অ্যান্সারটা ওইটা হবে না। যে এখন 100 দিয়ে গুণ করলে যেটা হবে ওইটা হবে অ্যান্সার। হ্যাঁ, 0 পয়েন্ট কত 100 দিয়ে গুণ করলে 47 0.47 এরকম 47। তো আমরা এইটাতে না যেয়ে আমরা ওই ডিরেক্ট ওইটা করবো। হ্যাঁ, অ্যান্সারটা একটু ভুল আছে, ওটা কারেকশন করতে হবে। আমাদের কোশ্চেনের যে অ্যান্সারটা, কোশ্চেনের অ্যান্সারটাই ভুল আছে। তাহলে কি ভাই এখানে আনসারটা হবে কি 47? হ্যাঁ হ্যাঁ 47, কারণ এইভাবে তো 47.05% এরকম। 6 এর স্কয়ার, তো 6 এর স্কয়ার 36 তো এমনিই হয় এখানে, তারপর তো আবার বাড়তি অংশ আছে। আচ্ছা, তো আমরা এখন যাব পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা ছিল হলো সিগমা এ ওয়েট এ হোল স্কয়ার প্লাস সিগমা বি ওয়েট বি হোল স্কয়ার, এরপরে হলো সিগমা সিগমা না 2 সিগমা এ সিগমা ওয়েট এ সিগমা বি ওয়েট বি আর। এই হলো আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কেন এই সূত্র লাগবে, কারণ আমরা অঙ্কে কোরিলেশন বের করছি, এই জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে সব পয়েন্টে মান লিখতে হবে। তো সিগমা এ বের করছিলাম 0.0686 ইন্টু ওয়েট ছিল 70% এর জন্য প্রশ্নে বলে দিছে ওয়েটে হবে 70, আর বি এর হলো 0.045830। ঠিক আছে, তারপরে স্কোয়ার হবে এখানে প্লাস 2 ইন্টু সিগমা 0.0686 ইন্টু 0.70 ইন্টু দুটা বসাইছি, বি এর হলো 0.0458 ইন্টু 0.30। ভাইয়া ক্লিয়ার না, ঝাপসা কেন? বুঝলি না, ঝাপসা লাগতেছিল, এখন ক্লিয়ার আছে। ওইটা ওই যে নেটে আপ ডাউন হইলে এমন হয়, মাঝে মধ্যে কেমন হবে। or 30 আর কোরিলেশন বের করছিলাম আমরা 0.7384। কত হয় দেখো,
ক্যালকুলেটরে একবারে করতে পারলে ভালো হয়, তাহলে রেজাল্টটা অ্যাকুরেট আসবে। আর যদি ভেঙে ভেঙে করো তাহলে কি হবে যে একটু চেঞ্জ হবে অ্যান্সারের সাথে, কারণ দশমিকের পর অনেক মান তো, কারণ এই দশমিকের সাথে দশমিকের মান যতই গুণ করবা ততই দশমিকের পর সংখ্যা আরো বেড়ে যাবে, তারও আবার স্কোয়ার করবা, তার মানে কি মান অনেক চেঞ্জ হয়ে যাবে। এই জন্য একবারে ক্যালকুলেটর একদম হুবহু ওইভাবে তোলো যেভাবে দেওয়া হয়েছে। দরকার হলে এই জিরো দেওয়ার দরকার নেই, পয়েন্ট দিয়ে লিখলে ওই জিরোকে ইন্ডিকেট করে প্রথমে। 0.60686 ইন্টু 0.70 হোল স্কোয়ার প্লাস এইভাবে দিতে পারো। আমি মোবাইলে করে দেখি কত আসে। পয়েন্ট 0.686 ইন্টু 0.07 হোল স্কোয়ার 0.7 হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট 0.0458 ইন্টু 0.3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.60686.7 0.0458.3.73 স্যার করছি। তাহলে রুটের মধ্যে আছে 0.003469093, এটাকে রুট করব। ভাইয়া আমি একবার রুট সহ কইরা ফেলছি। রুট সহ তোমার হয়েছে? কেমনে করছে? পারলে তো ভালো, না পারলে রুট ভেঙে পরে করবো। এটা আসতেছে আপনার অ্যানসারটা দেন তো দেখি। দিতেছি। আনসার হচ্ছে 5.89 5.89%। হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ শেষ করো, আমি দেখো ভিডিওটা।